রক্ত জমাট বাঁধা অন্ধকার রাতের মতো কালো, ক্ষমতা ক্ষুধার্ত সাপদের মতো সর্বগ্রাসী, প্রতিশোধ শীতল তীক্ষ্ণ ছুরির মতো নির্মম। আর এই সব কিছুর কেন্দ্রে এক অদম্য দর্পিত অহংকার, যা এক মহৎ রাজাকে টেনে নামিয়ে নিয়ে এসেছিল ধ্বংসের অতল গর্তে। কে এই অ্যাগামেমনন? তিনি কি শুধু গ্রিকদের তেজোদ্দীপ নেতা, নাকি আমাদের ভিতরে লুকোনো অন্ধকারের এক ভয়াল প্রতিচ্ছবি? আজ আমরা ডুব দিব ইলিয়াডের সেই রহস্যময় রক্তমাখা অধ্যায়ে, যেখানে বীরত্বের উজ্জ্বলতা ম্লান হয়ে যায় নিষ্ঠুরতার কলিতে, যেখানে নীতি আর ক্ষমতার দ্বন্দ্ব এক ভয়ঙ্কর রূপ নেয়। এই গল্প শুরু হয় এক অভিশপ্ত বংশের সূচনা থেকে। এই বংশের নাম অ্যাট্রিড বংশ। এই বংশের পূর্বপুরুষেরা ছিলেন ট্যান্টালাস। ট্যান্টালাস ছিলেন দেবতাদের প্রিয়জন, এমনকি তিনি অলিম্পাসে দেবতাদের সাথে একসাথে ভোজও করেছেন। কিন্তু তার অহংকার এবং নিষ্ঠুর কৌতূহলের কারণে তিনি এক ভয়ানক কাজ করে বসেন। তিনি নিজের ছেলে পেলপাসকে রান্না করে দেবতাদের সামনে উপস্থাপন করেন, যেন তিনি পরীক্ষা করতে পারেন তারা সব জানেন কিনা। এই জঘন্য কাজের জন্য দেবতারা রেগে যান এবং ট্যান্টালাসকে ভয়ঙ্কর শাস্তি দেন। তাকে পাতালে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে অনন্ত ক্ষুধা আর তৃষ্ণায় তিনি ভুগতে থাকেন। তার সামনে খাবার ও পানি থাকলেও তিনি তা কখনো ছুঁতে পারেন না। এই অভিশাপের সাথেই শুরু হয় অ্যাট্রিড বংশের দুর্ভাগ্য। পেলপাস ট্যান্টালাসের সেই পুত্রকে দেবতারা আবার জীবিত করে দেন। পেলপাস পরবর্তীতে একটি রাজ্য দখল করেন এবং নিজের নামে একটি বিখ্যাত অঞ্চল তৈরি করেন, পেলোপোনেসাস। কিন্তু এখানেও গল্প থামে না। পেলপাস আবার এক প্রতিযোগিতায় নিজের হবু শ্বশুরকে প্রতারণা করে হত্যা করেন। এই পাপের ফলেও নতুন করে অভিশাপ জমা হতে থাকে। পেলপাসের দুই পুত্র অ্যাট্রিয়াস এবং থিয়েস্টিস, এই দুই ভাইয়ের মধ্যে শুরু হয় ক্ষমতার জন্য ভয়ঙ্কর দ্বন্দ্ব। থিয়েস্টিস অ্যাট্রিয়াসের স্ত্রীকে প্রলুব্ধ করে রাজ্য দখল করার চেষ্টা করে। প্রতিশোধ নিতে অ্যাট্রিয়াস এক ভয়ানক কাজ করেন। তিনি থিয়েস্টিসের ছেলেদের মেরে তাদের মাংস রান্না করে থিয়েস্টিসকে খাওয়ান নিজেরই অজান্তে। এই রক্তাক্ত প্রতিশোধের ফলে অ্যাট্রিয়াস বংশে নামলো আর এক গভীর অভিশাপ। এই বংশে এখন জন্ম নেয় আমাদের গল্পের মূল চরিত্র অ্যাগামেমনন এবং তার ভাই মেনেলাওয়াস। এদের নিয়তি ছিল যুদ্ধ, দুঃখ আর মৃত্যুর পথে হাঁটা। অ্যাগামেমনন এবং মেনেলাওয়াস দুই রাজপুত্র রাজপরিবারে বড় হতে থাকেন। তারা রাজা অ্যাট্রিয়াসের সন্তান হলেও পরিবারের ভিতরে ষড়যন্ত্রের জাল ছিল। অ্যাট্রিয়াসের ভাই থিয়েস্টিসের চক্রান্তর ফলে রাজ্য হারিয়ে তারা দেশ ছাড়া হন, একটি পরিস্থিতি যা তাদের জীবনকে চিরতরে পরিবর্তন করে দেয়। এই অভিশাপের মতো পরিস্থিতি তাদের জীবনে শূন্যতা এবং অস্থিরতা সৃষ্টি করে। দেশছাড়া হওয়ার পর তারা আশ্রয় নেন স্পার্টায়, একটি শক্তিশালী রাজ্য যার রাজা ছিলেন টাইটান্ডারিওয়াস। স্পার্টার মতো শক্তিশালী রাজ্যতে আশ্রয় পাওয়ায় একদিকে যেমন তাদের জন্য নতুন সুযোগের দ্বার খুলে দেয়, অন্যদিকে তাদের জন্য সেই রাজ্য এক নতুন সামাজিক কাঠামো, প্রতিযোগিতা এবং রাজনৈতিক চাপ তৈরি করে। এই অবস্থায় তারা নতুন কৌশলে নিজেদের অবস্থান তৈরি করতে থাকে। টাইটান্ডারিওয়াসের দুটি কন্যা ছিল, হেলেন এবং ক্লাইটেমনেস্ট্রা। হেলেন, যে ছিলেন গ্রিসের সবচেয়ে সুন্দরী নারী। তার সৌন্দর্য ছিল শুধু বাহিক নয়, তার চরিত্রও ছিল জটিল। তার সৌন্দর্য ছিল এমন যা হাজারো রাজপুত্রের মনোরথের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। কিন্তু তার সৌন্দর্যের পিছনে ছিল গভীরতা। হেলেনকে বিয়ে করলেন মেনেলাওয়াস আর ক্লাইটেমনেস্ট্রাকে বিয়ে করলেন অ্যাগামেমনন। এখানে প্রেমের গল্পটি কেবল হৃদয়ের নয়, বরং ক্ষমতার, রাজনীতি এবং পারিবারিক দায়িত্বেরও একটি প্রশ্ন হয়ে দাঁড়ায়। ক্লাইটেমনেস্ট্রা যদিও শক্তিশালী এবং বুদ্ধিমত্তা, কিন্তু তার জীবনের পরবর্তী অংশে এই সম্পর্ক এবং তার দায়িত্ববোধ তাকে এক গভীর দুশ্চিন্তায় এবং অবিশ্বাসের মধ্যে ঠেলে দেয়। টাইটান্ডারিওয়াস যখন তার রাজ্য স্পার্টা মেনেলাওয়াসের হাতে স্থানান্তর করেন, তখন মেনেলাওয়াসের নতুন শাসন প্রতিষ্ঠিত হয়। তবে এই রাজ্য পাওয়ার পরও মেনেলাওয়াসের জীবন ছিল নিতান্তই অশান্তির ও অনিরাপত্তার ঘোর। প্রতিটি রাজ্য, রাজা বা শাসকের মতো তাকে গোপনে এমন অস্থিরতার সম্মুখীন হতে হয়েছিল যা তার অস্থির মনোবলকে শক্তিশালী করে তোলে। অ্যাগামেমনন আরেকদিকে মাইসেনিতে ফিরে যান এবং থিয়েস্টিসকে পরাজিত করে রাজ্য দখল করেন। তবে তার রাজ্য পুনরুদ্ধারের এই যুদ্ধের পর শাসক হিসাবে তার সামনে ছিল এক নতুন চ্যালেঞ্জ, রাজ্য পরিচালনা করা, নিজের শক্তি প্রতিষ্ঠা করা এবং গোপন ষড়যন্ত্রের মোকাবেলা করা। তার শাসনকাল ছিল এক বিশাল এবং শক্তিশালী রাজ্য নিয়ে, কিন্তু তার ভেতরেও আছে এক দুর্বলতা যা তাকে একদিকে সামরিকভাবে দৃঢ় করে, আবার অন্যদিকে তাকে অনির্দিষ্ট ভবিষ্যতের অন্ধকারের দিকে ঠেলে দেয়। এভাবেই অ্যাগামেমনন এবং ক্লাইটেমনেস্ট্রার 3 সন্তান জন্ম নেয়, ইফজেনিয়া, ইলেক্ট্রা এবং ওরেস্টেস। এই শক্তিশালী রাজপরিবার, যা বাহ্যিকভাবে মহিমা এবং ঐশ্বর্যপূর্ণ, কিন্তু তাদের ভেতরেও ছিল এক অভিশাপের ছায়া। তাদের মধ্যে ছিল এক অশান্তি, একটি অনিশ্চিত ভবিষ্যতের সংকেত। এই পরিবার যেন ছিল এক মানবিক দুর্বলতা এবং ক্ষমতার সংগ্রামের নিখুঁত উদাহরণ। প্রত্যেকটি দুঃখ, প্রতিশোধের চিন্তা এবং অস্থিরতা যেন এই পরিবারের জীবনে ঢুকে পড়েছিল, যা আমাদের এক গভীর প্রশ্ন তুলে দেয়, মানুষের ভাগ্য কি শুধুই তার নিজের হাতে, নাকি এটি দেবতাদের ইচ্ছায় লেখা হয়ে থাকে? এদিকে ট্রয়ের রাজপুত্র প্যারিস হেলেনকে প্রলোভনে ফেলে স্পার্টায় নিয়ে যায়।
এটা ছিল বিশাল অপমান, শুধু মেনেলাওসের জন্যই নয়, পুরো গ্রিকবাসীর জন্য। মেনেলাওস সাহায্য চান তার ভাই অ্যাগামেমননের কাছে। গ্রিসের সব রাজা এবং বীরকে একত্র করে অ্যাগামেমনন সিদ্ধান্ত নেন হেলেনকে ফিরিয়ে আনতেই হবে এবং ট্রয় শহরকে ধ্বংস করতে হবে। গ্রিসের বিভিন্ন স্থান থেকে 1000 জাহাজ প্রস্তুত হয়। এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় সৈন্যবাহিনী, আর অ্যাগামেমনন ছিলেন এই জোটের সর্বমুখ্য সেনাপতি। বিশ্বের ইতিহাসে কিছু যুদ্ধ শুধু ভূমি বা ক্ষমতার জন্য হয় না, কিছু যুদ্ধ হয় সম্মান, ভালোবাসা ও ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও। ট্রয়ের যুদ্ধও ছিল তেমনই এক মহাযুদ্ধ, যা জন্ম নেয় এক প্রেমের মাধ্যমে কিন্তু বিস্তার পায় প্রতিশোধ, আত্মত্যাগ ও অভিশাপের জালে। ট্রয়ের প্রিন্স প্যারিস এক রহস্যময় প্রতিযোগিতার মাধ্যমে দেবী অ্যাফ্রোডাইটের পক্ষ থেকে প্রতিশ্রুতি পান তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীকে পাবেন, আর সেই নারী ছিলেন হেলেন, স্পার্টার রানী, গ্রিসের শ্রেষ্ঠ সৌন্দর্য। কিন্তু তখন তিনি বিবাহিত, মেনেলাওসের স্ত্রী। কিন্তু ভাগ্য, লোভ আর প্রেম একত্র হয়ে এক চক্রান্তের জন্ম দেয়। প্যারিস কূটনীতির আড়ালে স্পার্টায় এসে হেলেনকে প্রলোভন দেখিয়ে নিয়ে যায় ট্রয়ে। এই ঘটনা শুধু এক নারীর অপহরণ ছিল না, এটি ছিল এক রাজার মানহানি, এক জাতির অসম্মান। গ্রিকদের কাছে টাইমে অর্থাৎ সম্মান, যা ছিল আত্মার মতো পবিত্র। কারো স্ত্রী হরণ করা মানে সরাসরি তার পুরুষত্ব, শক্তি ও মর্যাদাকে চ্যালেঞ্জ জানানো। রাগে উন্মুক্ত মেনেলাওস ছুটে যান মাইসিনাই, তার ভাই অ্যাগামেমননের কাছে। অ্যাগামেমনন তখন গ্রিসের সবচেয়ে শক্তিশালী রাজা এবং নিজেও একজন বীর, নেতৃত্বদাতা এবং উচ্চাকাঙ্ক্ষী পুরুষ। তিনি শুধু ভাইয়ের অপমান নয়, নিজের গৌরব এবং জাতির সম্মানের প্রশ্নেও প্রতিজ্ঞাবদ্ধ হন। হেলেনকে ফিরিয়ে আনতেই হবে। তিনি গ্রিসের সমস্ত রাজাদের এক দূত পাঠান। একে একে সবাই রাজি হন, কারণ তারা এককালে হেলেনকে পাওয়ার জন্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং তখন প্রতিজ্ঞা করেছিলেন হেলেনকে কেউ যদি অপহরণ করে সবাই মিলে তাকে ফিরিয়ে আনবেন। সেই পুরনো শপথ বাস্তবে রূপ নেয়। গ্রিসের ইতিহাসে প্রথমবারের মতো সব রাজ্য একত্র হয়। আর্কিলিস, অডিসিয়াস, আইয়াক্স, নিয়স্তর সবাই প্রস্তুত হয় ট্রয় আক্রমণে। প্রায় 1000 জাহাজ প্রস্তুত হয়। এক বিশাল সামরিক শক্তির জাগরণ ঘটে এবং এই জোটের সর্বমুখ্য সেনাপতির দায়িত্ব পড়ে অ্যাগামেমননের কাঁধে। তবে যুদ্ধ কখনো কেবল মানুষের হাতে নির্ধারিত হয় না, দেবতাদের ইচ্ছা, ভাগ্যের লিখন এবং আত্মিক দ্বন্দ্বও সেখানে ভূমিকা রাখে। যুদ্ধ শুরু হওয়ার আগেই বিপর্যয় দেখা দেয়। অ্যাগামেমনন একদিন শিকারে গিয়ে দেবী আর্টেমিসের পবিত্র হরিণকে শিকার করে ফেলেন। কেউ বলেন ইচ্ছাকৃত, কেউ আবার বলেন অসাবধানতাবশত, কিন্তু দেবী রুষ্ট হন। তিনি বাতাস থামিয়ে দেন। জাহাজগুলো আটকে পড়ে আউলিসের বন্দরে। 1 সপ্তাহ, 1 মাস, 1 ঋতু কেটে যায়। সৈন্যদের মধ্যে হতাশা, রস কমে আসে এবং মিশনে বিশ্বাস হারাতে শুরু করে অনেকে। এক পর্যায়ে প্রিস্ট কালচাস ভবিষ্যৎবাণী করেন, বাতাস চালু করতে হলে দেবী আর্টেমিসের ক্রোধ প্রশমিত করতে হবে, আর তার একমাত্র উপায় হলো সেনাপতি অ্যাগামেমননের নিজের কন্যা ইফজেনিয়াকে বলি দিতে হবে। এটি ছিল এক বিভীষিকাময় চূড়ান্ত সিদ্ধান্ত। একজন রাজা, যিনি হাজারো সৈন্যের নেতা, এখন তার নিজের কন্যার প্রাণ চাওয়া হচ্ছে দেবতাদের কাছে। তার ভেতরের পিতা এবং বাহিক রাজা, এই দুইজন সত্তার মধ্যে শুরু হয় প্রচণ্ড দ্বন্দ্ব। একদিকে যুদ্ধের সম্মান, জাতির মুখ এবং নিজের কর্তব্য, অন্যদিকে একটি পবিত্র প্রাণ, একটি কোমল মুখ, যার হাত ধরে তিনি রাজপ্রাসাদে হেঁটেছেন। দার্শনিকদের মতে এই মুহূর্ত ছিল অ্যাগামেমননের জীবনের ট্র্যাজিক পর্ব, যেখান থেকে তার পতনের সূচনা ঘটে। একজন নায়ক, যিনি নিজের আদর্শ রক্ষা করতে গিয়ে এমন এক অপরাধ করেন যার ফলাফল তাকে ধ্বংস করে দিবে। শেষমেশ সে সিদ্ধান্ত নেন ইফজেনিয়াকে ডেকে পাঠানো হোক। অজুহাত দেখিয়ে তিনি বলেন তার বিয়ে হবে বীর আকিলিসের সঙ্গে। সে আনন্দে রাজি হয়, কিন্তু মঞ্চে এসে বুঝতে পারে এ বিয়ে নয়, এ মৃত্যু। অনেক কাহিনীতে বলা হয় শেষ মুহূর্তে দেবী আর্টেমিস দয়া করে মেয়েটিকে রক্ষা করেন এবং একটি হরিণ দিয়ে তা প্রতিস্থাপিত করেন। কিন্তু গ্রিক ট্র্যাজেডির ইতিহাসে অধিকাংশ সংস্কৃত থেকে দেখা যায় ইফজেনিয়া সত্যি প্রাণ দেন। এ বলে শুধু বাতাস ফেরায় না, যুদ্ধের পথও খুলে দেয়, কিন্তু এর সঙ্গে সঙ্গে খুলে যায় এক নতুন অভিশাপের দরজা। ক্লাইটেমনেস্ট্রা, অ্যাগামেমননের স্ত্রী, নিজের মেয়ের হত্যার জন্য স্বামীকে কখনো ক্ষমা করেন না। তার হৃদয়ে জমে যায় প্রতিহিংসা, যেটি একদিন আগুন হয়ে জ্বলবে। এভাবেই ট্রয়ের আগুন জ্বলে ওঠার আগেই জ্বলে ওঠে মানুষের হৃদয়ের ভিতরে এক ভালোবাসা, এক বিশ্বাসঘাতকতা, এক আত্মত্যাগ এবং এক অদৃশ্য অভিশাপের আগুন। একটি যুদ্ধ, যে যুদ্ধ শুরু হয়েছিল ভালোবাসাকে ফিরিয়ে আনার নামে, তা একসময় রূপ নেয় ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও রক্তাক্ত সংঘাতে। গ্রিস ও ট্রয়ের মধ্যে সেই যুদ্ধ স্থায়ী হয় 10টি পূর্ণ বছর, এক দশক, যেখানে প্রতিদিন বয়ে আনে মৃত্যু, প্রতি রাত জাগিয়ে তোলে হতাশা। অ্যাগামেমনন ছিলেন সেই যুদ্ধের সর্বাধিনায়ক, এক রাজা, এক ভাই, এক বীর। তার হৃদয় তখনও শুধু একটাই লক্ষ্য, হেলেনকে ফিরিয়ে আনা, ট্রয়কে ধ্বংস করা আর গ্রিকদের গৌরব পুনরুদ্ধার করা। তবে যুদ্ধ শুরুর পরই বুঝে আসে ট্রয়কে দমন করা এত সহজ নয়। ট্রয়ের দুর্গ ছিল প্রায় অনিবশ্বর। রাজা প্রিয়াম ছিলেন বিচক্ষণ শাসক, আর তার পুত্র হেক্টর ছিলেন এক অপ্রত্যাহিত যোদ্ধা। ট্রয়ের সৈন্যরা যেমন সাহসী ছিলেন, তেমনই ছিল তাদের আত্মত্যাগ, সম্মানবোধ ও ভ্রাতৃত্ব। প্রতিদিন যুদ্ধ হতো, প্রতিদিন রক্ত ঝরত,
কিন্তু যুদ্ধ এগিয়ে যেত যেন ঘূর্ণিপাকের মতো। কিছুই বদলাতো না, কিছুই শেষ হতো না। এই সময় গ্রিকদের ভিতরে শুরু হয় এক ভাঙন। এক মেমনানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন গ্রিকদের সবচেয়ে শক্তিশালী বীর আর্কিলিস। ঘটনা শুরু হয় এক প্রিস্টের মাধ্যমে, যিনি ছিলেন দেবতা অ্যাপোলোয়ের ভক্ত। তার নাম ছিল সাইরেসিস। তিনি গ্রিক শিবিরে আসেন নিজের কন্যা সাইরেসিয়াইসকে ফেরত যেতে, যাকে গ্রিকরা যুদ্ধের সময় বন্দী করেছিল এবং অ্যাগামেমনন তাকে নিজের দলে রেখেছিলেন। প্রিস্ট বারবার অনুরোধ করলেও অ্যাগামেমনন মেয়েটিকে ফেরত দিতে অস্বীকার করেন। এই অপমানের প্রতিশোধ নিতে প্রিস্ট অ্যাপোলোয়ের কাছে প্রার্থনা করেন। অ্যাপোলো রেগে গিয়ে গ্রিক শিবিরে এক ভয়াবহ রোগ ছড়িয়ে দেন, যাতে বহু সৈন্য মারা যেতে থাকে। তখন গ্রিক নেতারা সিদ্ধান্ত নেন সাইরেসিয়াসকে ফেরত দিতে হবে, নয়তো পুরো আর্মি ধ্বংস হয়ে যাবে। বাধ্য হয়ে অ্যাগামেমনন মেয়েটিকে ফেরত দেন, কিন্তু এখানেই তিনি এক গুরুতর ভুল করেন। সেই ক্ষতিপূরণ হিসেবে তিনি আর্কিলিসের প্রিয় বিজিতি নারী বাইডেসিসকে জোর করে কেড়ে নেন। এটা ছিল শুধু একজন নারীকে নেওয়ার বিষয় না, এটা ছিল আর্কিলিসের সম্মান ও গর্বের সরাসরি আঘাত করা। এই অপমান সহ্য করতে না পেরে আর্কিলিস প্রচণ্ড রেগে যুদ্ধ পরিত্যাগ করেন। তিনি গ্রিক বাহিনী থেকে নিজেকে সরিয়ে নেন এবং নিজের তাঁবুতে বসে থাকেন। তার অনুপস্থিতিতে গ্রিকদের মনোবল ভেঙে পড়ে, কারণ সবাই জানতো আর্কিলিস ছাড়া ট্রয়ের মতো শক্তিশালী শত্রুর বিরুদ্ধে জয় পাওয়া অসম্ভব। একদিকে রাষ্ট্রীয় দায়িত্ব, অন্যদিকে ব্যক্তিগত অহংকার। অ্যাগামেমনন সেনাপতি, তাকে রাজ্যের ঐক্য ও মনোবল বজায় রাখতে হয়, কিন্তু সেই দায়িত্ব পালনে তিনি ভুল করেন অহংকারবশত। ব্রাইসেস সিনে নেওয়ায় শুধু একজন নারীকে নেওয়া নয়, এটি ছিল একজন বীরের আত্মাকে অপমান করা। এর ফল ভয়াবহ হয়। ট্রয়ের সৈন্যরা গ্রিকদের বিপক্ষে সাহস পায় এবং গ্রিকরা ক্রমে ধ্বংসের পথে হাঁটতে শুরু করে। এই সময় ঘটে এক মর্মান্তিক ঘটনা। আর্কিলিসের প্রিয় বন্ধু পাইথ্রোস্কুল নিহত হন হেক্টরের হাতে। পাইথ্রোস্কুল আর্কিলিসের আর্মার পরে যুদ্ধ করছিল। সবাই ভেবেছিলেন তিনি আর্কিলিস, কিন্তু হেক্টরের হাতে তিনি মারা যান এবং এই মৃত্যু যেন আগুন ছড়িয়ে দেয় আর্কিলিসের আত্মায়। 1 বছরের মৌনতা, 1 দশকের দ্বন্দ্ব, সব ভেঙে যায়। আর্কিলিস আবারও যুদ্ধের ময়দানে ফিরে আসেন, আগুনের মতো ক্রোধ নিয়ে। তিনি হেক্টরকে হত্যা করেন, কিন্তু শুধু হত্যাই নয়, তিনি তার মৃতদেহকে টেনে নিয়ে যান গ্রিক শিবিরে, অপমান করে রেখে দেন। এই এক দৃশ্যে ফুটে ওঠে ট্রয়ের যুদ্ধের নির্মমতা, যেখানে শত্রুকে মারাই যথেষ্ট নয়, তাকে ছোট করে দেখাতেই যেন বিজয় পরিপূর্ণ হয়। তবুও এই নিশ্চলতার মাঝে দেখা যায় এক খানিক মানবিকতা। হেক্টরের বৃদ্ধ পিতা রাজা প্রিয়াম ছদ্মবেশে আর্কিলিসের তাঁবুতে প্রবেশ করেন, হাত জোর করে অনুরোধ করেন আমার ছেলের মরদেহটি ফেরত দিতে। আমি একজন পিতা। আর্কিলিস, যিনি একসময় ছিলেন নির্দয় প্রতিশোধের প্রতীক, তিনি এই মুহূর্তে ফিরে পান নিজের মানবিক সত্তাকে। তিনি মৃত হেক্টরকে ফিরিয়ে দেন এবং সেই রাতের জন্য যুদ্ধ থেমে যায়। এই 10 বছরের যুদ্ধ কেবল গ্রিক ও ট্রয়ের সংঘর্ষ নয়, এটি ছিল প্রতিটি মানুষের মধ্যে সত্তাগত যুদ্ধের প্রতিচ্ছবি। রাজা, বীর, পিতা, প্রজার প্রতি দায়িত্ব, আত্মমর্যাদা, প্রেম, প্রতিশোধ সব একত্রে জড়িয়ে গিয়েছিল। অ্যাগামেমনন এই যুদ্ধে শুধু একজন নেতৃত্ব দানকারী ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন এক মঞ্চের পরিচালক, যেখানে প্রতিটি চরিত্র তার নিয়ন্ত্রণে, অথচ তিনিও ছিলেন নিয়তির পুতুল। শেষমেশ ট্রোজান হর্সের মাধ্যমে গ্রিকরা বিজয়ী হন, কিন্তু মানুষের ভেতরকার সম্পর্ক, বিশ্বাস, ভ্রাতৃত্ব আর ভদ্রতা ভেঙে পড়েছিল। এই 10 বছর ছিল শুধু সময়ের হিসাব নয়, ছিল এক জাতির, এক বংশের এবং এক সভ্যতার আত্মার পরীক্ষা। 10 বছরের দীর্ঘ যুদ্ধ শেষ। ট্রয়ের পতনের পর অ্যাগামেমনন ফিরে আসেন নিজের রাজ্য মাইসিনিতে। যুদ্ধ জয়ের আনন্দ, বীরত্বের গৌরব আর সৈন্যদের প্রশংসায় মুখর ছিল পুরো গ্রিস। কিন্তু এই বিজয়যাত্রার ছায়ায় লুকিয়ে ছিল অন্য এক গল্প, প্রতীক্ষা, প্রতারণা আর প্রতিশোধের। মাইসিনিতে তার অনুপস্থিতিতে সময় থেমে থাকেনি। যুদ্ধের 10 বছর ক্লাইটেমনেস্ট্রার জন্য ছিল এক গভীর যন্ত্রণার সময়। অ্যাগামেমনন দেবতাদের সন্তুষ্টির জন্য যেভাবে তাদের কন্যা ইফজেনিয়াকে বলি দিয়েছিলেন, সেই কথা তার হৃদয় প্রতিনিয়ত পুড়ে পুড়ে জ্বলছিল। এই সময় তার জীবনে প্রবেশ করে আগেস্থেস। তিনি শুধু একজন পুরুষ নন, তিনি ছিলেন থিয়েস্টিস বংশের প্রতিনিধি, সেই শত্রু বংশের প্রতিনিধি যাদের সঙ্গে অ্যাট্রিয়াস বংশের দ্বন্দ্ব বহু প্রজন্ম ধরে। অ্যাগিস্তাস ক্লাইটেমনেস্ট্রাকে মানসিকভাবে প্রভাবিত করতে শুরু করেন। একসময় তারা শুধু রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগতভাবেও জড়িয়ে পড়েন এক গভীর সম্পর্কে। একসাথে পরিকল্পনা করেন অ্যাগামেমননের বিরুদ্ধে প্রতিশোধ। এদিকে অ্যাগামেমননের প্রত্যাবর্তন নিয়ে পুরো রাজ্য আনন্দে মতোয়ারা। প্রসাদের পথে বিছানো হলো লাল কাপড়, যেন রাজা তার বিজয়ের গর্ব নিয়ে ঘরে ফিরে আসেন সম্মানের সঙ্গে। ক্লাইটেমনেস্ট্রা নিজেই পথে এসে তাকে অভ্যর্থনা জানান, বলেন এই পথ দিয়ে হেঁটে এসো, যেন দেবতাদের মতো জয় গর্বে রাজপ্রবেশ করতে পারো। অ্যাগামেমনন কিছুটা ইতস্তত করলেও শেষমেশ হাঁটেন সেই পথ ধরেই। কিন্তু এই লাল রং ছিল শুধু বিজয়ের প্রতীক নয়, এটি ছিল ফাঁদের রং, প্রতিহিংসার রং। সেদিন রাতে রাজপ্রাসাদের অভ্যন্তরে যখন অ্যাগামেমনন স্নান করছিলেন, তখন ক্লাইটেমনেস্ট্রা ও অ্যাগিস্তাস তার উপরে অ্যাটাক করেন। অনেকে বলেন তাকে জালের মতো কোনো কাপড়ে পেঁচিয়ে ফেলা হয়, যেন তিনি প্রতিরোধ করতে না পারেন। তারপর তাকে হত্যা করা হয়। এখন শুধু একজন পুরুষকে শেষ করেছিল না, এটা ছিল পুরো এক ইতিহাসের, এক রাজবংশের ভারসাম্য বদলে দেওয়ার ঘটনা। রাজা হিসাবে তিনি ফিরে এসেছিলেন, কিন্তু রাজ্য আর পরিবারে তার জন্য অপেক্ষা করছিল শুধুই বিশ্বাসঘাতকতা। অ্যাগামেমননের মৃত্যুতে মাইসেনি নতুনভাবে বিভক্ত হয়ে পড়ে। ক্লাইটেমনেস্ট্রা ও অ্যাগিস্তাস রাজ্যের ক্ষমতা নিজেদের হাতে নেন।
কিন্তু এই হত্যাকাণ্ড শুধু বাইরের রাজনীতিতে প্রভাব ফেলেনি, তার গভীর প্রভাব পড়েছে রাজপরিবারের ভবিষ্যৎ প্রজন্মের উপরও। তাদের সন্তান ওরেস্টাস তখন ছিলেন শিশু। তাকে রাজ্য থেকে দূরে পাঠানো হয় নিরাপদ আশ্রয়স্থলে, কিন্তু তার হৃদয়ে রয়ে যায় একটাই প্রশ্ন, তার পিতা কি ন্যায়ের পথে নিহত হয়েছেন নাকি প্রতিহিংসার শিকার হয়েছেন? এই প্রশ্ন একদিন ওরেস্টাসকে ফিরিয়ে আনবে আবার এই রাজপ্রাসাদে। কিন্তু সে ফিরবে না শিশুর মতো, সে ফিরবে এক যোদ্ধা, এক বিচারকের মতো। এভাবেই ফিরে আসার গল্প এক নতুন যাত্রা শুরু করে। অ্যাগামেমননের মৃত্যুতে শেষ হয় এক অধ্যায়, কিন্তু শুরু হয় আরেকটির, রক্ত, দায় আর প্রতিশোধের। অ্যাগামেমননের মৃত্যু ছিল শুধু একজন পিতার মৃত্যু নয়, তা ছিল এক অভিশপ্ত বংশের উপরে ঘনিয়ে আসা ঘূর্ণিঝড়ের নতুন দিকচিহ্ন। তার ছেলে ওরেস্টাস তখনও শিশু, কিন্তু রাজপ্রাসাদে যা ঘটেছিল তার প্রতিধ্বনি পৌঁছালো তার কানে। ক্লাইটেমনেস্ট্রাও অ্যাগিস্তাস ক্ষমতা হাতে নিয়ে মাইসেনিতে শাসন করতে থাকেন, কিন্তু নিজের ছেলেকে কাছে রাখেননি, কারণ তারা জানতেন একদিন এই রক্তস্মৃতি জেগে উঠতে পারে। তাই তাকে পাঠিয়ে দেওয়া হয় দূরে নির্বাসনে। ওরেস্টাস বড় হয় অন্য রাজ্যে, অন্য পরিবেশে, কিন্তু তার মনের গভীরে সবসময় দগদগে হয়েছিল সেই রাতের কথা, সেই মৃত্যুর মুহূর্ত, পিতার গলায় ছুরির শব্দ। সময় গড়ায় ওরেস্টাস পুরুষ হয়ে ওঠেন, না শুধু রক্তে বরং মনেও। এবং একসময় তিনি সিদ্ধান্ত নেন নিজের বাবার মৃত্যু শুধু একটি হত্যা নয়, এটি একটি অপরাধ যার বিচার হওয়া প্রয়োজন। কিন্তু এই বিচার সহজ ছিল না, কারণ যার বিরুদ্ধে তিনি দাঁড়াচ্ছেন তিনি ছিলেন তার নিজেরই মা, ক্লাইটেমনেস্ট্রা। গ্রিক মিথে মাতৃহত্যা ছিল সবচেয়ে বড় পাপগুলোর মধ্যে একটি। একজন পুত্র তার মাকে হত্যা করলে তার উপর দেবতাদের ক্রোধ নেমে আসতো, কিন্তু ওরেস্টাস জানতেন এই ন্যায় না করলে তার বংশের শান্তি ফিরবে না। এই সময় তার পাশে দাঁড়ান পাইলাডিস, এক বিশ্বস্ত বন্ধু যিনি ছিলেন তার মতোই সাহসী ও নীতিবান। ওরেস্টাস ও পাইলাডিস মাইসেনিতে গোপনে প্রবেশ করেন। রাজপ্রাসাদে তখনও ক্লাইটেমনেস্ট্রা ও অ্যাগিস্তাসের শাসনের নির্লিপ্ত, কিন্তু সময় বুঝে ওরেস্টাস রাজপ্রাসাদে ঢুকে পড়েন। প্রথমে তিনি অ্যাগিস্তাসকে হত্যা করেন, সেই পুরুষ যে তার পিতাকে হত্যা করে সিংহাসন দখল করেছিল এবং তার মাকে প্রচলিত করেছিল। এরপর আসে সবচেয়ে কঠিন মুহূর্ত, নিজের মায়ের মুখোমুখি হওয়ার। ক্লাইটেমনেস্ট্রা তাকে দেখে চমকে যান। এক মুহূর্তে তার মুখে মায়ের স্নেহ, আরেক মুহূর্তে ভয়ের ছায়া। তিনি বলেন, আমি তোর মা ওরেস্টাস, আমি তোকে জন্ম দিয়েছি, বুকের দুধ খাইয়েছি। কিন্তু ওরেস্টাস জানেন এই মুহূর্তে তিনি শুধু একজন পুত্র নন, তিনি একজন বিচারক। তিনি বলেন, তুমি শুধু আমার মা নও, তুমি আমার পিতার হত্যাকারী, তোমার রক্তে এখনও তার গায়ের গন্ধ লেগে আছে। অবশেষে সে নিজের মা ক্লাইটেমনেস্ট্রাকে হত্যা করলেন। তখন মনে হয়েছিল সব শেষ, কিন্তু আসলে তখনই শুরু হয় আরেক ভয়ঙ্কর অধ্যায়, দেবতাদের রোষ, বিশেষ করে ফিউরিসদের। ফিউরিসরা ছিলেন প্রাচীন দেবী, প্রতিশোধের দেবী। তারা অন্যায় দেখলেই প্রতিশোধ না নিয়ে শান্তি পায় না, এবং ওরেস্টাস মাতৃহত্যার পর তাদের চোখে হয়ে ওঠেন এক জঘন্য অপরাধী। ওরেস্টাসের জীবন হয়ে ওঠে দুঃস্বপ্ন, তিনি ঘুমাতে পারেন না, তার চারপাশে সর্বক্ষণ ছায়ার মতো ঘোরাফেরা করে ফিউরিসরা, অদৃশ্য কিন্তু অনুভবযোগ্য, নীরব কিন্তু আতঙ্কজনক। তিনি দৌড়াতেন, পালিয়ে বেড়াতেন, কিন্তু কোনো জায়গাতেই মুক্তি ছিল না। শেষ পর্যন্ত ওরেস্টাস সাহায্য চান অ্যাপোলোর কাছে, যিনি তাকে প্রতিশোধের আদেশ দিয়েছিলেন। অ্যাপোলো বলেন, আমি তোমার পাশে আছি, কিন্তু এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে তোমাকে দেবতাদের আদালত দাঁড়াতে হবে। এই আদালত বসে অ্যাথেন্সে। অ্যাথেনা জ্ঞান ও ন্যায় বিচারের দেবী, এই বিচার সভা পরিচালনা করেন। সেখানে ছিলেন দেবতারা, ফিউরিসরা, ওরেস্টাস নিজে, এবং ইতিহাসের প্রথম নৈতিক ট্রায়াল শুরু হয়। ফিউরিসদের যুক্তি ছিল কঠিন ও অবর্থ। ওরেস্টাস নিজের মাকে হত্যা করেছেন, এতে কোনো ন্যায় নেই। সে যতই প্রতিশোধের কথা বলুক, মাতৃহত্যা একটি পাপ। অন্যদিকে অ্যাপোলোর যুক্তি ছিল গভীর। ওরেস্টাস একজন পুত্র, তার পিতা বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রে খুন হয়েছিল। তার বিচার কে করবে? ন্যায় কি তখনও থেমে থাকবে? আলোচনা চলে, যুক্তি পাল্টা যুক্তি উঠে আসে। ফিউরিস বলে রক্তের সম্পর্ক সবচেয়ে পবিত্র। অ্যাপোলো বলেন পবিত্রতা তখন টিকে থাকে যখন তা ন্যায়ের পথে চলে। শেষ পর্যন্ত অ্যাথেনা নিজের রায় দেন। তিনি বলেন ওরেস্টাস ন্যায়ের পথে প্রতিশোধ নিয়েছে। যদিও তার কাজ কঠিন ও দুঃখজনক ছিল, তবুও সে ন্যায়ের পক্ষেই ছিলেন, তাই আমি তাকে মুক্তি দিচ্ছি। এই রায়ের ফলে ফিউরিয়াসরা ক্ষুব্ধ হন। তারা বলেন, তাহলে কি প্রতিশোধের আর স্থান নেই? আমাদের অস্তিত্ব কি শুধু ইতিহাসে থাকবে? তখন অ্যাথেনা তাদের নতুন ভূমিকা দেন। তিনি বলেন, তোমাদের প্রতিশোধ নয়, এখন থেকে রক্ষা করবে ন্যায় বিচারকে। তোমরা হবে ইউম্যানিডিস, কল্যাণের দেবী। এই সিদ্ধান্ত শুধু ওরেস্টাসকে মুক্ত দেয়নি, এটি একটি যুগের পরিসমাপ্তি আর আরেকটি যুগের সূচনা করেছিল। এটি ছিল প্রতিশোধ থেকে ন্যায়ের দিকে যাত্রা, প্রতিহিংসা থেকে ভারসাম্যের দিকে পদার্পণ। ওরেস্টাস ফিরে যান মাইসেনিতেই। অভিশাপ, রক্ত আর শোকের দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে তিনি শান্তি ও রাজ্য লাভ করেন। তার প্রতিজ্ঞা ছিল একটাই, এই বংশ আর কখনো রক্তের দ্বারা শাসিত হবে না, বরং ন্যায়ের আলোতে পথ খুঁজবে। এই গল্প আমাদের বলে দেয়, ন্যায় বিচার সহজ নয়, সত্য কঠিন, কিন্তু সাহসী হলে প্রতিশোধকেও শান্তিতে রূপ দেওয়া যায়। এটাই অ্যাগামেমনন বংশের শেষ অধ্যায়, যেখানে যুদ্ধ শেষ হয়, প্রতিহিংসা থামে, আর দেবতারা নিজেরাই বলেন এখন থেকে বিচার হবে বিবেকের আলোয়।